নারায়ণগঞ্জে দুর্নীতি বিরোধী গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে প্রতিবেদন দেখুন বাকিটা। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। যে জমিতে খাজনা নেওয়া দরকার নেই সেটাকে ফসলের জন্য রেখেছে এবং দুটি ঘুষ নিয়েও কাজটা করেন, এটি মজুরি। তার মানে এই দুর্নীতি আসলে কিন্তু এটি অস্বীকার করার উপায় নেই যে আমাদের যেসব প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান সেবা দিচ্ছে তারা শতবার নয়, যদি তারা 50% মানুষকে সেবা দিতে পারে তাহলেও কিন্তু মানুষ সত্যি বিশ্বাস করতে পারে। আমরা জানি যারা ভুক্তভোগী মানুষ মাত্রই জানে, এখানে অনেকে আছেন আপনারা জানেন, আমরা সেই আমাদের যে স্ট্যান্ডার্ড সেবা সেটি আমরা অর্জন করতে পারিনি। আমাদের একটা সিস্টেমেটিক আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ঘোষণাটি দিয়েছেন যে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আমরা অনেকগুলো সার্ভিস এখন সরাসরি না গিয়ে পাচ্ছি। আপনারা অনেকেই এটা হয়তো জানেন এবং অফিস প্রধান হিসেবে আমি বলব সরকারের হয়ে এই একটা ডিস্ট্রিক্টে আসলে বিভিন্ন ডিপার্টমেন্ট কোঅর্ডিনেট করা এবং আমি কিন্তু প্রতি বুধবারে গণশুনানি নিজেই প্রতি বুধবারে আমাদের ক্যাবিনেট নির্ধারিত গণশুনানি রয়েছে এবং আমার কিন্তু প্রতিদিনই গণশুনানি। আপনারা যারা অনেকে জানেন তারা দেখেন যে কোনদিন আমি যখন সকালে 9টায় বসি, 9টা থেকে 6টা সন্ধ্যায় 6টা 7টা পর্যন্ত এক মিনিটের জন্য আমার রুমটা ফাঁকা থাকে, সেও মাত্র মানুষ দেয়। তো আমরা চেষ্টা করছি তো সিস্টেমেটিক আসলে এই নদীটাকে চলো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হচ্ছে যে আপনাদের সার্ভিসটা যদি সিরিয়াল মেনটেন করা যায়, যে আমি সিরিয়াল মেনটেন করবো যে আগে যিনি আবেদন করেছেন তার সার্ভিসটা আগে। আমাদের সমস্যাগুলো আসলে জনগণের মধ্যে সমস্যাটা রয়েছে, তিনি জমির মালিক না কিন্তু একটা দলিল করে চলে যাচ্ছে। মানে সরকারি অফিসের সাথে সমস্যা তো রয়েছে, এটা আমরা জানি, সকলেই আমরা জানি, কিন্তু জনগণের মধ্যে যে সমস্যাটা রয়েছে তারা দেখে অন্যের জায়গা থেকে দখল করে, আরে এই জমির মালিক তো আপনি না, দেখা গেছে যে অ্যাবসেন্টিও না। নারায়ণগঞ্জের একটা সমস্যা স্যার, এখানে আমি বলি এখানে অধিকাংশ মানুষ অ্যাবসেন্ট, অনুপস্থিত, বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসে জমি কিনে। যখন দেখেছে লোকটা অনেকদিন ধরে অনুপস্থিত, দেখা যাচ্ছে তার জমিটা আস্তে করে একটা সুন্দর না করে একটা 12 টাকা নিয়ে উদ্যোগে দখল করে। আমরা নারায়ণগঞ্জে ইতিমধ্যে আপনারা অনেকে, আমি জানি না আপনি জমি উদ্যোগ করে দিয়েছেন, এখানে আসেন করছে তাকে একটা নোটিশ করে সেই টাকা প্রতিদিন অসন্তুষ্ট হয়। তার মানে কি আপনি যে জমি মালিক না ভাই, আপনি ওই জমি কেন মালিক টাকা একজন থেকে এই জায়গাটা থেকে আসলে আমাদের চলমান 2041 সালে বাংলাদেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন, এগুলো আসলে অনেক আমাদের কাজ করা রয়েছে। এই দুটোকে সরাসরি দুটোকে মাননীয় কমিশনাররা আসেন, তারপর আরো উচ্চপদস্থ কর্মকর্তারা আসেন তাদের সামনে এবং ডিপার্টমেন্টের প্রধানরা থাকেন। আপনি আপনার বিষয়টা আপনি উপস্থাপন করবেন। আমাদের বলা হয়েছে আসলে কাউকে হার্ট করা দরকার হয়ে যায়, অনেক সমস্যা থাকতে পারে। আপনি আপনার কি পাননি এটি এখানে এসে করবেন, এখানে এসে বসে বলবেন, আর ওখানে আমাদের যারা সেবার বিষয়টা উত্থাপিত হবে তিনি ওখানে বসবেন। নিশ্চয়ই এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সময় দিয়েছে, একটা নির্দিষ্ট সময় দিনের মধ্যে সমাধানের জন্য। আর গুরুতর কোনো বিষয় হয় সেই বিষয়ে তার সিদ্ধান্ত নেবেন। তবে আতঙ্কিত হওয়ার কিছু নাই, তারা আমাকে বলেছেন এটি আসলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ যেখানে মানুষের হয়রানি থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না। এই বিষয়টি নিশ্চিত করার জন্য দুদকের এই সংগ্রাম, দুদকের এই অভিযান আমাদের প্রত্যেকেই আসলে সেটাই চাওয়া উচিত। তো আমি আজকে দুর্নীতি দমন একটি আয়োজন করার জন্য এবং
যারা এই যে দুদকের দিদি সাহেব এখানকার এডি সাহেব তারা অনেক পরিশ্রম করেছেন অনেকদিন ধরে। এটা ঠিক হয়েছে প্রায় 1-1.5 মাস আগে, তখন থেকে তাদের অনেক প্রচার প্রচারণা করা লেগেছে। আমাদের অফিসের লোকজন এঙ্গেজ ছিল এবং ইঞ্জিনিয়ার সাহেব অ্যাক্সিডেন্ট সাহেব ছিল এখানে আপনাদের সকলকে যারা উপস্থিত হয়েছেন, উপস্থিতি আমরা অনেক বসতে পারছি না, আমরা দুঃখ প্রকাশ করছি। আসলে সিটের তুলনায় মানুষ বেশি হয়ে গেছে। আপনাদের কাছে আমরা আসলে দুঃখ প্রকাশ করার পরে কিছু না একটু কষ্ট করে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করবো। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, মোহাম্মদ মাহমুদুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সরকারি, বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে উক্ত দপ্তরগুলোয় সেবাকর্মী অংশগ্রহণ করবেন। আমি এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সরকারি, বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সদস্যকে মঞ্চের ডান পাশে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাই। জনাব মোহাম্মদ মাহমুদ হককে মডারেটর আসনে আসন গ্রহণের মাধ্যমে আজকের গণশুনানি কার্যক্রম শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটু সময় নেব পরিবারটা স্মরণের জন্য। সবাইকে অসংখ্য জান আপনি এদিক দিয়ে যে পুনটা থেকে ডিপিডিসির অফিস প্রধান যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন তাকে অনুরোধ করবো আমাদের এই যদি অন্য কোনো অফিসার সহ থাকে বাম পাশে আসার জন্য। পরিমাণ ব্যবহার এপ্রিল মাসে বিল এসেছে 1806 টাকা, যা পূর্বের চেয়ে 3 গুণ বিল বেশি। অপর একটি বিদ্যুৎ মিটারে ফেব্রুয়ারি 2024 মাসে বিল এসেছে 2582 টাকা, কিন্তু মার্চ 2024 মাসে বিল এসেছে 229 টাকা। অভিযোগকারী বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির ফাইনালি প্রতিকার চেয়েছেন। আপনি আপনার বক্তব্যটা একটু সংক্ষেপে যদি বলেন, আপনার অভিযোগটা লিখিত আছে, এইটার বাইরে কিছু আছে কিনা? শীতকালে শীতের সময় ফেব্রুয়ারি মাসে বিল দিল 2500 টাকা, কিন্তু মার্চ মাসে গরম পড়ে গেছে, তখন ফ্যান চালাইতেছি, তখন বিল দিল 250 টাকা। 10 ভাগের 1 ভাগ। আগের মাস শীতের সময় দিল 10 গুণ বেশি। বাজেট থাকে বিল পরিশোধ করা হয়ে যায়। আপনি একটু এই বিষয়টা একটু বলেন। এরপরে রেডি থাকবেন কাজী দলিলউদ্দিন, কাজী দলিলউদ্দিন। আমরা বিদ্যুৎ বিল থেকে দেখতে পাচ্ছি, বিদ্যুৎ বিল যদি আমাদের দেখান তাহলে আমরা এটা সমাধান করতে পারবো। এটাও আছে। এখানে সাররা তো এখানে কত ওনার সাউন্ডটা কম। বেশি একটা কথা এটা আমাদেরকে দেখতে হবে, দেখলে আমরা বুঝতে পারবো কি ঘটনা করে। এখানে খবর দেওয়া যাবে। আমার একটা প্রশ্ন, ফেব্রুয়ারি মাসে বিল আসলো 2582, তাহলে একটা মার্চ মাসে 220 টাকা আসবে, বেশি চলছে। ফেব্রুয়ারিতে তার বিল কেন 25 টাকা? স্যার এটা অনেক সময় এটা অনেক সময় আমাদের মিটার যদি দেখি কোনো কারণ আছে ভালো আছে। কাজ না করলে কষ্ট করে নাও, আমরা আমাদের সমস্যা হয়। আমাদের কাছে আমার বিশ্বাস উনি ব্যবস্থা করতে পারেন, বড় সমস্যা আপডেট হয়ে যায়, আপডেট থাকে সমস্যা থাকলেই পাই দেখেন আপনি একটু ব্যবস্থা করে দেবেন। থ্যাংক ইউ।
সরকারের গুরুত্বপূর্ণ অধিকার পাচ্ছেন না। আপনি এটা নিয়ে বলেন কি সমস্যা? আমি স্কুলের মালিক না, কে মালিক ছিলেন? হ্যাঁ আমি জানি, আমি একটু বলি আমি তাদের দলের আমি নারায়ণগঞ্জের বেশ কয়েকটি অর্গানাইজেশন সাথে জড়িত, দুই বিভাগের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট, ক্যাডেট সেক্রেটারি, আমরা তাতে জড়িত। হঠাৎ করে গত বছর একটা আমি বোন পাই, মানে আমাকে টেলিফোন করা হয় সারি ডিরেক্টর যে আপনাকে একটু আসতে হবে, আপনি মানে একটা সুমন আছে খুঁজে পাচ্ছি না, আমি বললাম যে আমি তো এই লোক না, আমি তাদের জন্যই বলছি, আমি আঠাশ সনাতন পারলেন আমি আমার স্কুলে খাবো না, এই 55 ডিগ্রি রোড নামে আমি চিনি না এবং জানি না, এবং আপনাদের দিক আমাদের দেওয়া আছে, আমি সিলিন্ডার প্রায় 16 লাখ টাকা তবুও আপনি একটু সমাজের নিয়ে যান, সমাজের নিয়ে যেয়ে আপনি ঢাকা মেডিকেলের সাথে কথা বলেন। তো ঢাকা চেষ্টা বিদ্যুতের কোর্ট, সেখানে আমি উপস্থিত হয়ে আমি সব আমার পেপার এনে সব আমি সাবমিট করি। আপনার বিষয়টা পিছনে গেলে কেন তার নামে জায়গাটা মালিকের ওনার আরেকজন নাম বলেছে, তার নামে বলছেন যে এই জমিটা তার দুজনের ব্যাপারে জমিটা নিয়ে সমস্যা আছে, দুটি সমস্যা আছে। এইগুলো আমরা কোর্টের মাননীয় কোর্টে আমরা অ্যাডভান্স করে দিয়েছি। এটা তো আসলে জমি সংক্রান্ত ব্যাপার, যেটা আমরা সব করতে পারবো। এটা হচ্ছে যে বিচারক আদালতের বিচার আছে, আদালত থেকে যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্তটা নিয়ে নিই। এটা তো আমাদের করতে হবে। তখন যার নামে কানেকশন দিবেন তার নামে দেখবেন না, এখন আপনার মালিক কমিশন কর্তৃক আয়োজিত আজকে গণশুনানির উদ্বোধনী সেশনের সম্মানিত সভাপতি জেলা সভাপতি মাননীয় কমিশনার তদন্ত নিলাম কমিশন মঞ্চে এবং দর্শক সারিতে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্কাউট গার্লস, সম্মানিত সদস্যগণ, আসসালামু আলাইকুম। দুর্নীতি কমিশন আইন 2004 অনুযায়ী 17 কাজের অংশ হিসাবে আজকের এই গণশুনানির আয়োজন করা হয়েছে। এটি আমাদের 167তম গণশুনানি। এই গণশুনানিতে আমাদের আহ্বানে নারায়ণগঞ্জের সেবা প্রত্যাশী আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, সেজন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা যে অভিযোগগুলো উপস্থাপন করেছেন সেগুলোর মধ্য থেকে যেগুলো আমাদের দুর্নীতি কমিশন আইনের তফসিলভুক্ত অপরাধ কেবলমাত্র আজকে সেগুলো নিয়ে এখানে আলোচনা হবে। সরকারি কর্মকর্তা কর্তৃক সংগঠিত সরকারি সম্পদ আত্মসাৎ, ঘুষ গ্রহণ, ঘুষ প্রদান, ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং বা অর্থ পাচার
গাতোয়ারের উৎসের সাথে সংগতিহীন সম্পদ অর্জনের যে অভিযোগগুলো থাকবে সেগুলো এখানে আলোচিত হবে। প্রতারণা এবং জালিয়াতি সংক্রান্ত যে অভিযোগের সাথে সরকারি কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত থাকবেন অথবা সরকারি অর্থের সংশ্লেষ থাকবে সেই ধরনের অভিযোগ এখানে আলোচিত হবে। কিন্তু ব্যক্তি পর্যায়ে প্রতারণা অথবা জালিয়াতি যেগুলোর সাথে সরকারি অর্থের কোনো সংশ্লেষ নেই, সরকারি কর্মকর্তাদের এবং বিশেষ করে যারা সেবা প্রত্যাশী তারা আজকে এই সুযোগের যে গবেষণাটি আমাদের মাননীয় প্রধান অতিথি বিস্তারিত করছে। দুর্নীতির বিষয়টা আসলে আমাদের দেশে নতুন না, এটি অনেক পুরানো। এটি এই অঞ্চলেরই একটি সমস্যা। চাণক্যের অর্থশাস্ত্র এটি প্রায় 2000 বছর আগে তিনি এই বঙ্গদেশে 40 বছরের দুর্নীতি করতে পারে। 2000 বছর আগে মধ্যযুগের কবি মুকুন্দরাম চক্রবর্তী তিনি তার কবিতা মহাকবি ছিলেন। তিনি 16শ শতাব্দীতে লিখেছেন সরকার দিঘা কাল তিল ভূমি লিখে লাও দিঘা উপকারে খায় ভূমি। বিদায় যান সেই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় জেলা পুলিশ সুপারমন্ত্রী। এবার বক্তব্য প্রদান করবেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক প্রতিরোধ জনাব মোহাম্মদ আখতার হোসেন। আমি আপনাদের কাছে সহযোগিতা প্রার্থনা করছি, আপনারা এই দুর্নীতি বক্তব্যকে ঘৃণা করুন, তাহলে সমাজ করতে লাগবে। সব পারবেন না, সমাজের করা সম্ভব না। আপনার কোনো পয়সা লাগবে না, কোনো খরচ লাগবে না, শুধু বলবেন আপনি দুর্নীতি করতে পেরেছি, আপনাকে আমি পছন্দ করি না। এই কথাটা যদি বলতে পারেন দেশের 80% দুর্নীতি করে যাবে। এটা আমরা অনেকেই পারি না। কে কে পারি না দেখেন, সরকারি কর্মকর্তাও পারি না, কারণ তার বসকে সে যদি দুর্নীতি করতে বলে তার নিজের সমস্যা হয়। আপনি যদি জনগণ যিনি দেশের মালিক, আর্টিকেল 7 আপনার মালিকানা দেওয়া হয়েছে। বিশ্বের কোনো দেশে জনগণকে মালিকানা দেওয়া হয়নি, আপনাকে মালিকানা দেওয়া হয়েছে। আপনি মালিক, আপনি বলতে পারবেন যে তুমি আমার সেবাদাতা, তোমার কাছে একটা সেবা দেওয়া, তুমি দুর্নীতি করছো, এই কথা বলবেন। এই কথা বললে দুর্নীতি আমরা অনেক করে যাবে। আর আপনার ভয়ে এখানে এসে যার বিরুদ্ধে যে কমপ্লেনটা হয় বস্তুনিষ্ঠ ন্যায্য সেটা দিবেন। আমি আমার অফিসার আরো বলতেছি, কোনো কমপ্লেন যে দিবে তার ব্যাপারে কোনো অ্যাকশন যদি কোনো অফিস নেয়, সোচ্চার থাকে, কোনো অনুষ্ঠানকে অন্যভাবে কোনো অফিস হিসাব আছেন, যিনি অফিসে কর্মকর্তা আছেন, সবাই অনুরোধ করবো যিনি অভিযোগ দিলেন দুদকের কাছে তাকে যেন সম্মান করা হয়, তাকে যেন হ্যারেস করা না হয়। কোনো অভিযোগটাকে হ্যারেস করা হয়, দুদক সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তাদেরকে একটুও ছাড় দেওয়া হবে না। এখানে দুদকের স্থানীয় যে অফিসার আছেন আমি তাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছি, কোনো অভিযোগটা যদি কোনো অফিসে হয়রানি হয় উনি যেন সঙ্গে সঙ্গে আমাদের এই অফিসকে জানায় যে অভিযোগ দিয়েছিল তাকে এই অফিস হয়রানি করেছে, তাহলে অভিযোগদাতা অভিযোগ দিতে সাহস পাবেন। বাংলাদেশের প্রভাবশালী হওয়া যায়। আপনি বলেন যে তুমি প্রভাবশালী, তবে কখনো না কখনো সময় তুমি দুর্নীতি করেছো, দুর্নীতি করেছো বলে তুমি এই পর্যায়ে আসবে, এই কথাটি বলেন। তার বিরুদ্ধে যদি অভিযোগ দেয় সে নিশ্চয়ই বিভিন্ন মানুষ, সে ভয় পায়। আমি দুর্নীতি অফিসের কর্মকর্তাদের বলে যাচ্ছি যে অভিযোগ দিল তাদেরকে একটু খবর নেবেন, তাদেরকে প্রোটেকশন দেবেন, কোনো সমস্যা হলে আপনি অফিসকে জানাবেন। তবে যিনি অভিযোগ দিবেন উনি যেন সত্যিকার অর্থে কোনো অফিস থেকে কষ্ট পান, কোনো অফিসের সেবা পেতে কষ্ট পান, সেরকম কিছু কোনো ব্যক্তির বিরুদ্ধে কোন খারাপ তাদের না। আমি সেবা পাওয়ার হকদার, আমার এই পাওয়ার অধিকার আছে, কিন্তু দিচ্ছে না। এখন দেখা গেল সেবা পাইতে চান অবৈধভাবে, যেটা আপনার হক জানেন না, সেটা আপনার অফিস দেয় না, তার বিরুদ্ধে আপনি কমপ্লেন কেন দেবেন? সেই কমপ্লেন দুটো গ্রহণ করবে না। আপনাকে জানতে হবে আপনি কি পান, অধিকার কি। দেখা যাচ্ছে এই জমিটা সে একসঙ্গে কিনেছে, কিন্তু আমাদের সঙ্গে কিনেছে, এই জমি তাদের খাজা নাই,
ক্লিয়ার থাকতে হবে, থাকে না। তখন ছেলে অফিস থাকে, তার বেনিফিট দিতে চায় না, তখন মানুষ খুব হবে না। আপনি বৈধ অধিকার গর্ব হচ্ছে, সেখানে অবশ্যই চেষ্টা করবেন। আপনারা যারা এখানে পক্ষে আসছেন তাদেরকে আমি স্বাগত জানাই। আর সঠিকভাবে আপনি কথা বলে বলেন, আমার বিশ্বাস আপনারা এখনই তার কি কষ্ট, কি সমস্যা তা পরিচয় করতে পারবেন। সবকিছুই এক ঘন্টায় পারবো না, অনেকগুলো ক্ষেত্রে আছে 3 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন লাগবে। ওই ধরনের সময় আমরা দিয়ে করবে। তার সরকারি দায়িত্ব এই কমিশন কাজটি করলেও তার ফলো আপ করা। তুমি ফলো আপ করলে প্রতিকার না পায় কমিশনকে জানাবে। আপনারা একটু জানাবেন যে আমি আপনাদের 7 দিন সময় দিয়েছিলাম, মাত্র 29 সময় দিয়েছিলাম, 3 দিন সময় দিয়েছিলাম, আমাদের কাজটি পারিনি। এখানেই আমার সবাই সচেতন আছেন এবং তারা এখনই বলবেন অনেকগুলো কাজ আয়োজিত হয়ে যাবে, অনেকগুলো কাজ আগামী তারিখে কিছু চিন্তা তিনি আসবে। এই সময়ের মধ্যে আপনার প্রচারণ পান। আপনারা অনেক সময় বলেন যে ঘন ঘন কেন হয় না, ঘন ঘন হওয়ার সুযোগ নাই, আমি বিভিন্ন জায়গায় দেখেছি। আপনারা জানবেন 64 ডিস্ট্রিক্ট আমরা শুনানি করতে পারি, কমিশনার একজন সচিব 4 জনের ভাগে 64 ডিস্ট্রিক্ট করতে 5 বছর 7 বছর করেও যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে আপনারা আমাদের অফিসে একটা কমপ্লেন দিবেন। কমপ্লেন দিবেন যার অবৈধ ইনকাম, নন কোম্পানি ইনকামের যে প্রপার্টি বেশি তাদেরকে কমপ্লেন দিবেন। ইনকাম থাকলে কমপ্লেন দিবেন না, বৈধ ইনকাম তার হক হারাম, অবৈধ ইনকাম যে হারাম। অবৈধ ইনকামের জন্য এগুলো রাখবেন, বৈধ ইনকামের বিরুদ্ধে 70% অতুল কমপ্লেন করবেন না। আমাদের কিন্তু হিংসা করা অভ্যাস আছে, এই যে আপনি খোলা রাখেন মানুষকে হিংসা করে, হিংসা করে ভাবে কোনো অভিযোগ করবেন না। যে অভিযোগের সত্যতা নাই, যে অভিযোগ করলে 2 লক্ষ প্রতিকার দিবে না। আপনারা যে অভিযোগটি পান না কিন্তু পাওয়া উচিত সেটা করে আসেন। আমি একটা খাবারে পরামর্শ করতে চাই না, যেটা সেটা আমরা বলতে চাই। আপনি সকলকে স্বাগত জানাই। সকলে এই অভিযোগের উঠে আসেন, তার অভিযোগের কথা বলেন। আপনাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব দিবে, আপনাদের অভিযোগকারী তাদের আমরা প্রোটেক্ট করবো ইনশাআল্লাহ। মানে কোনো কথা নিতে দেবো না, সমান দিয়ে রাখছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সম্মানিত কমিশনার মহাবাসী এমন ঘোষণামূলক বক্তব্য প্রদানের জন্য। এবার সভাপতি বক্তব্য প্রদান করবেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাহমুদুল্লাহ। আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদানের জন্য। দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত দুর্নীতি দমন কমিশনের আমাদের কমিশনার তদন্ত উপস্থিত রয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জনাব মোহাম্মদ আখতার হোসেন, উপস্থিত রয়েছেন জেলা পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল পিপিএম বা, উপস্থিত রয়েছেন মোহাম্মদ মাদার হোসেন মাদুম, সভাপতি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উপস্থিত রয়েছেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোর্শেদ আলম এবং আমার সঙ্গে উপস্থিত বিভিন্ন দল। 2 বছর আগে অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ করেছিল। এতক্ষণ তো আমি ওদিকে চেয়েছিলাম, 1 সেকেন্ডে এদিকে চাইছে, সমস্যা হয়ে গেছে। লেখা যদি নাকামি করে না। এখানে এই লোকটা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন, অবৈধ লাইন ছিল, কিন্তু পরে আবার সে সংযোগটা কিভাবে পেল? সংযোগ বিক্রি করছে শফিকুল ইসলাম, তিনি অসুস্থ হয়ে আসতে পারেন। আপনারা বলেন যে আপনারা যে অবৈধ লাইন ছিল কেটে দিয়েছেন, সেটি সংযোগটা দিয়ে দেবেন, এই হলো অভিযোগ। নাম ঠিকানা দেওয়া আছে এখানে। এই অভিযোগটা আমার কাছে আসে না, আমরা যখনই অভিযোগ পাই প্রাথমিক সেই লাইনটা কেটে আসি। আমার প্রায় 40,000 গ্রাহক এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল খুলেও লাইন কেটে আসি। এরপরে বাইরের কোনো দালাল যখন যদি গ্যাস লাইন নিয়ে নেয় আমার কাছে তখন আসে, সব ক্ষেত্রে আমরা আসলে রিসোর্স পাই না। তো আমরা রিসোর্সে আবার
আপনারা জানেন আমাদের প্রতিদিন হাজার হাজার লাইন বিচ্ছিন্ন করে। তার মানে মানুষ আমাদের বলবো দেখবেন এটা কিন্তু এখানে অনেক মানুষ কিন্তু এখন যদি আমরা অভিযোগ দিচ্ছি না হয়তো বলবে না, কিন্তু আমি বলতে পারি যে আমাদের এগ্রিকালচার ইন্সপেক্টররা মোবাইল ডাটা দিতে গিয়ে আপনারা বিচ্ছিন্ন করে সাধারণ। আমি কিন্তু অনুভব করেছি যে কত হাজার লাইন আমরা গত এক বছরে পেয়েছি, কিন্তু দেখা গেছে পরে আমরা আবার তদন্ত করে দেখলাম যে কিন্তু আমার লাইন লেগে গেছে। এখানে এক্সপার্ট না হলে কিন্তু লাইনগুলো লাগে অসম্ভব। আমার মনে হয় এই বিষয়ে উপার্জন করা একটু বলা হবে। আমাদের পরে থেকে দেশের ক্রাইসিসের কারণে কোন জায়গায় বন্ধ করা হয়েছে। 2014 সালের দিকে পুনরায় আবার চালু করবে, তবে শুধুমাত্র যেসব এলাকায় বিতরণ হয়ে গেছে সেইসব এলাকায় বন্ধ দেওয়া হবে। এবং এরপরে আমাদের 16 সালের মে মাসের দিকে আবার সেটাও বন্ধ হয়েছে। আপনি আমার সাথে আসুন। এই বন্ধ হওয়ার প্রেক্ষিতে গ্রাহকদের অনেক আবেদন থাকে, আমরা কমিশনগুলো দিতে পারি না। আর আমাদের থাকে এই সহযোগিতাটা অবৈধ উপায়ে এইসব কানেকশন দিয়ে থাকে। তো আমাদের এখানে যখনই আমরা সুযোগ পাই তখন আমরা মোবাইল করতে পারি, আমাদের যে বিশেষ অভিযান আছে এগুলো করার মাধ্যমে আমরা প্রতিদিনই এই পরিবর্তনগুলো করে থাকি, অবৈধ বিতরণ লাইনও উঠে থাকি। আমাদের একটা জোরে আমাদের আমার হয়তো আর আমার 28,000 গ্রাম সম্ভব এই যে আপনার লাইন গাড়ি দিয়েছেন, লাইন গাড়িতে সাধারণ অর্থ করতে হলো তারপর একটা লাইন কিনে নেন ঠিকাদার থাকে, ট্রেন কিছু লোকজন থাকে, ঘরে ঠিক করবে আমরা যখন এখন দেয় না, আপনি এখন ধরেন এখনই জানেন। আমি দুটো পর্যন্ত এখানে আছি, আপনি লাইন থেকে জানাবেন অভিযোগকারী অবৈধ সংযোগ প্রদানকারী একজন দালালকে হাতে বলেন আপনি ব্যবস্থা উনি অভিযোগকারী যারা মন্দির ভালো উনি একজন দালালকে হাতে জানিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ওনার অভিযোগগুলো তারা ব্যবস্থা নেয় নাই এবং তারা আমাদের কিছু আপনি কি বলবেন? জোরে আসলে বলবো অভিযোগ যে সংযোগ দেওয়া হয় সংগ্রহ করতে পারি সংগ্রহ করতে আমি গ্রুপের সন্ধান পেয়েছি যে গ্রুপের বিষয়ে আমি যে ইঞ্জিনিয়ার আছে ওনার কাছে গিয়েছিলাম। আপনার অভিযোগ যে সংযোগ দেওয়া হয় তাদের এই আপনাদের উনি বললো যে না আমরা আগে কিছু জানি না, যদি আপনারা ঘুরে দিকে দেখাইতে পারেন তাহলে আমি সর্বোচ্চ 45 মিলিয়ন করে আমি একটা সিন্ডিকেটের গ্রুপ ওদেরকে ধরে ওনাকে ফোন দিয়েছি। ওনারা যখন ওনাদের ফোনে ক্লাবে তখন আমি দুদকের যে পরিচালক আছে উনি ওনাকে বলেছেন ভাই বিষয়টা এই ঘটনা আপনি কিন্তু ছাড় দেবেন, ঠিক আছে আমি কিন্তু তারপরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমি গত 3 দিন আগে ডিজিটাল গ্যাস নিয়ে কিন্তু একটা নিউজ করেছিলাম, আমি এই পর্যন্ত দেখেছি যে তারা কোনো ব্যবস্থা বলতেছে যে তাদেরকে ধরে মাননীয় বুঝতে পারছি আমরা যাদের অভিযোগ করেছে আসলে এরা আমাদের না, প্রত্যেকটা সব কিছু কোনো কর্মচারীও না।
একদম রাস্তার যারা কবিতার পিতা এরা এদেরকে আমরা যখন বলেছি তারপর থেকে আমরা আমার কাছে লিখে দিচ্ছি না আমার কাছে আছে ওরা, কিন্তু আমাদের কাছে ছবি ছিল না। যেহেতু লোকটা উনি যখন নিউজ করেছেন ছবি আসসালামু আলাইকুম, আমি পারভিন আক্তার, বিজ্ঞান পরম্পরা। আমি বিভাগে আমার একটা ছেলে মামলা ওনার কাছে ছিল। পরে উনি আমার বললেন আসলে উনি বললো যে আপনি আসেন আমার কাছে, আসলে আমি মামলার 3 লাখ ধাপ আছে, আপনি মামলার সুযোগ সুবিধা দিব, আমি তো বাকির সাথে আপনি আপস করে দেওয়ার কোনো নাম্বার আছে এগুলো আমার কাছে আর এগুলো আপনাদের আমার কাজ করে না বলে আপনি অসুস্থ, আপনি কিছু করতে পারবেন না, আমি আপনাকে সব কিছু করে দিই, এগুলো আমাকে জায়গা দিয়ে তাহলে বেরিয়ে ঠিক আছে। তারা আমার টাকাটা দিলে বের পায়, আপনি শুনে টাকা নিয়ে তারা আমার ঘর বাড়ি। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত আছে, এটা আমরা এই অভিযোগটা আমরা দুটোকে যাচাই কমিটিতে অনুসন্ধানের জন্য আমরা পাঠাবো। ওনার বাবা আসছে স্যার। অভিযোগকারী মামলার বাদী এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি উচ্চতর মামলা তদন্ত কর্মকর্তা অভিযোগকারী অভিযোগ তদন্তকারী কর্মকর্তাকে জেলের সেই ব্যবহার করে বিভিন্ন টাকা পয়সা কি করলাম বললাম তারপরে হ্যাঁ 3 দিন পরে আবার পরে হ্যাঁ বুঝে গেছে 3 দিন পরে বুঝে পরে একসঙ্গে ধরতে আবার টাকা নিলেন কাজ করলেন না সিআইডি অফিসার কাছে গিয়ে পরবর্তীতে চ্যান্স হয়ে গেছে হ্যাঁ চ্যান্স পরে ওই সিআইডি তাদের মিডিয়া জমা আছে না তো আমার সাতপত্রই কতটুকু সেই তো যার কাছে চ্যান্স করে গেছে হ্যাঁ তারপরে তাকে ফোন করলাম আমরা আমাদের চাকরি কাজ করবেন না কাজ করবেন না কাজ করবেন না আমরা টাকা ফেরত দেন হ্যাঁ টাকা টাকা তারপরে আমরা কিন্তু ফোন করছি কিন্তু আমাদের কাজ করবো না আমরা কিন্তু টাকা ফেরত নাই আমরা দুটো আপনার টাকা দেন না দুটোকে অভিযোগ দেওয়ার পরে এরপরে 50,000 টাকা পাঠাইছে 35,000 টাকা 13 তারিখে 50,000 টাকা পাঠাইছে
আমার অভিযোগ আপনার কাছে সরকারি কর্মকর্তাদেরকে প্রলুব্ধ করেন ঘুষের জন্য আপনাদের আমার ভুলের হওয়া দরকার। আপনি কি ওই যে সিআইডি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কখনো গেছেন যে আপনার কাছে ঘুষ দাবি করতেছে? আপনিও সুবিধা চেয়েছেন, এই জন্য আপনি আপনার পক্ষে ন্যায়ের জন্য আপনি এই সরকার কর্তাকে প্রলুব্ধ করেছেন। আপনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া, যিনি নিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটা এই অভিযুক্ত যাবাকে যাবে, দুজনের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আচ্ছা, আপনার অভিযোগ হলো কোর্টের মামলা প্রেক্ষিতে মামলা তদন্ত দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফাকে তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ প্রকাশ করে প্রতিবেদন না দেয় তিনি প্রমাণিত করেছেন। আমার মনে হয় এটা একটু আপনি দেখতে পারেন। এই সাথে আপনার যে বলতেছে ওরা রিপোর্ট দেওয়া হচ্ছে না, উনি ভোগান্তি পাচ্ছেন। আমার মনে হয় ওনার সাথে কথা বলে এই বিষয়টা রিপোর্টটা দেওয়ার ব্যবস্থা করতে পারেন। তাহলে এটা একটা দেখুন, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আবার দুদককে জানাবেন, দুদককে জানাবেন। আচ্ছা, এরপরের অভিযোগটা হলো যারা সেলিম সাবেক কানন্দ এলাকা জেলা প্রশাসকের কার্যালয় এবং তার সহকারী শরীফুল সেলিম সাহেব আসছেন? সেলিম সাহেব কি আসছেন? এখানে অভিযোগটা এই যে 2019 সালে এখন কি সার্টিফিকেট মামলা হয়েছে? হ্যাঁ, সার্টিফিকেট মামলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে চলতেছে, সার্টিফিকেট মামলা কি অবস্থা? রায় চলতেছে। একজন কিছু কিছু টাকা জমা দিচ্ছে। ও, কিছু টাকা